রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকালের সংবাদে, সাথে আছি আমি আসমাতুলি। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ৬৬ দিন বন্ধ থাকার পর আজ থেকে সচল হচ্ছে দেশ। এরই অংশ হিসেবে আজ থেকে শুরু হচ্ছে ট্রেন চলাচল। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করার কথা, সরেজমিনের চিত্র কেমন দেখছেন? দেখলেই বুঝতে পারছেন ঠিক ৭টা বাজার সাথে কিন্তু চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুবর্ণ এক্সপ্রেস। কিন্তু ২ মাস ৮ দিন পর বলতে আসলে করোনার তাবাই থমকে যাওয়া যাতায়াত ব্যবস্থা কিছুটা সচল হচ্ছে। এই আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। এরপরে কিন্তু আসলে ৯টা বাজলে কিন্তু আরেকটি ট্রেন যাবে সিলেটের উদ্দেশ্যে, উদয়ন এক্সপ্রেস নামে সেই ট্রেনটি। তাহলে বুঝতে পারছেন ট্রেন চলাচল কিন্তু আজকে সকাল ৭টায় কিন্তু চালু হলো। কিন্তু আমরা যে সামাজিক দূরত্বের কথা এসেছে, কিন্তু সামাজিক দূরত্ব মেনে কিন্তু তারা ট্রেন চলাচল করছে এমন দাবি করছেন। এমনকি যাত্রী যারা ছিলেন, যাত্রীদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। যাত্রীরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে কিন্তু এক সিটে যেখানে দুজন বসার কথা রয়েছে, সেখানে কিন্তু আমরাও নিজেরাও দেখেছি এক সিটে কিন্তু একজন করে বসেছে। এমনকি যে এই ট্রেনে কিন্তু আসলে ৪০০ অধিক কিন্তু আসলে ৯০০ 850 মতো কিন্তু আসলে এই ট্রেনে কিন্তু যাত্রী থাকার কথা রয়েছে। এই জায়গায় আমরা দেখেছি ৪৫০ জন কিন্তু আসলে যাত্রী নিয়ে তারা ট্রেন ছেড়ে গেছেন। তো এইভাবে কিন্তু আসলে কতদিন ট্রেন চালাতে পারবে তা কিন্তু আসলে বলা যাচ্ছে না। তারা বলছিলেন যেখানে কিন্তু আসলে ট্রেনে কিন্তু অনেকটা লোকসান গুনতে হচ্ছে, তবু কিন্তু কম যাত্রী নিয়ে কিন্তু তারা কিন্তু আজকে ২ মাস ৮ দিন পর কিন্তু তারা ট্রেন চলাচল শুরু করেছেন। এমনকি ট্রেন কর্তৃপক্ষ বলছেন সঠিক সময়ে ট্রেন ছাড়াটাই কিন্তু তাদের মূল পরিকল্পনা। সঠিক সময়ে আমরা দেখেছি সময় ৭টা বাজার সাথেই আপনি অবশ্যই লক্ষ্য করছেন ট্রেনটি কিন্তু ছেড়ে গেছেন। এমনকি নিরাপদ স্থানে যাওয়ার জন্য যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে নিয়ে সব প্রস্তুত তারা কিন্তু আগে ভাগে কিন্তু ছিলেন। রেল স্টেশন ম্যানেজারের সাথে আমরা একটু আগে যেমনটা কথা বলেছি, রেল স্টেশন ম্যানেজার আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তিনি বলছিলেন কিন্তু আসলে যে আরও 2টি ট্রেন আসলে চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে। প্রতিদিন কিন্তু 3টি ট্রেন ছাড়বে। ৩ তারিখের পরে আরও ট্রেন কিন্তু আসলে বাড়ার কথা রয়েছে। কিন্তু এই পর্যন্ত ৩ তারিখের আগে পর্যন্ত তিনি যেমনটা জানিয়েছেন যেন সঠিক সময়ে ছেড়ে যায়, তেমনিভাবে কিন্তু সোনার বাংলা ট্রেন কিন্তু ৫টায় বাজার সাথে বিকাল ৫টায় কিন্তু সোনার বাংলা ট্রেন ছাড়বে। ট্রেনের টিকিটের কথা যদি আমি আপনাকে একটু জানাই, ট্রেনের টিকিট কিন্তু আসলে যে প্রতিবার আমরা দেখি যে কাউন্টার থেকে ট্রেনের টিকিট সংগ্রহ করতে হয়, এমনকি অনলাইনে সংগ্রহ করলে খুব একটা কম পার্সেন্ট থাকতো। কিন্তু এখানে দীর্ঘ ভিড় দেখা যেত, মানুষের হাহাকার থাকতো ট্রেনের টিকিটের জন্য। এবার কিন্তু গতকালও আমরা সকাল থেকে কিন্তু আমরা দেখলাম যখন এতদিন পর ট্রেন চলাচল শুরু হলো, কিন্তু এরপরে কিন্তু আমরা দেখেছি ট্রেনের টিকিটের জন্য কিন্তু আসলে অনেক যাত্রী অপেক্ষা করছিল দীর্ঘ লাইনে। কিন্তু আসলে যে প্ল্যাটফর্মের বাইরে যে সামাজিক দূরত্ব মেনে তারা কিন্তু গোল বৃত্তাকার করে কিন্তু সেখানে দাঁড়ানোর জন্য কিন্তু আসলে যে চেষ্টা করেছিলেন এমনকি করানোর জন্য যে বৃত্তাকারের মধ্যে রাখার জন্য সামাজিক দূরত্ব মেনে তারা যেন ট্রেনের টিকিট বিক্রি করে, সেদিকে কিন্তু তারা প্রস্তুত নিয়েছিলেন। তবে কিন্তু আসলে যে মন্ত্রী পরিষদের মন্ত্রীর সাথে যে বৈঠক হয়েছিল, বৈঠকের পর দেখা গেল কিন্তু একেবারে যে 50% যে টিকিট বিক্রি করা হচ্ছে, সেই টিকিট কিন্তু বিক্রি করা হচ্ছে একেবারে কিন্তু অনলাইনে বিক্রি করা হচ্ছে। তার কারণে প্ল্যাটফর্মে কোনো যারা টিকিট প্রত্যাশী আছেন তাদের কোনো ভিড় দেখা যাচ্ছে না। এমনকি যারা যাত্রী আছেন তারাও বলছিলেন কিন্তু অনলাইনে টিকিট পেয়ে তারাও খুশি বলে আমাদেরকে জানিয়েছেন। কিছু যাত্রী কিন্তু অভিযোগ আছে, তারা বলছিলেন অনলাইন সম্পর্কে তাদের কিন্তু আগেভাগে কোনো অবগত ছিল না, তার জন্য খুব একটা হয়রানির শিকার হয়েছে বলে সেরকমও অভিযোগ করেছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। এবারে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। রাজশাহী থেকে সকালে ট্রেন ছাড়ার কথা ছিল, সেটি কি ঠিক সময়ে ছেড়েছে?
একেবারেই 7টার সময় যেটি যাওয়ার কথা ছিল বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকার উদ্দেশ্যে, সেটি কিন্তু ঠিক 7টাতেই ছেড়ে গেছে। এবং যেটি দেখা গেছে সেটি হলো যে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের যে ওঠার কথা ছিল, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে এই যে এই প্ল্যাটফর্মটিতেই থেকে ট্রেনটি ছেড়েছে এবং সেখানে যে বৃত্তাকারগুলি করা আছে সেখানে কিন্তু দেখেছি আমরা যে যাত্রীরা ঠিক এই বৃত্তাকারগুলিতে দাঁড়িয়েছিলেন এবং রেলের বহু কর্মকর্তা এবং রেলওয়ে পুলিশ, জিআরপি পুলিশ থেকে শুরু করে রেলের যারা দায়িত্বশীল কর্মচারীরা ছিলেন তারা কিন্তু এখানে সেটি মেনটেন করার চেষ্টা করেছেন এবং যাত্রীরা যাতে কোনোভাবেই এটি না ভেঙে হুড়োহুড়ি করে না ওঠেন সেটি কিন্তু তারা নিশ্চিত করেছেন। ঠিক 6:45 দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ট্রেনটি এসে এখানে ভেড়ে এবং তারপরেই 15 মিনিট সময় ছিল, যেটি গতকালকে স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানিয়েছিলেন যে আগে এটি 5 মিনিট সময় দিয়ে এই স্টেশনে থামতো, সেটি এখন 15 মিনিট থামবে যাতে যাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে একটু সময় নিয়ে ট্রেনে উঠতে পারেন, সেটি এখানে করা হয়েছিল। যাত্রীদের যে দুটি বিষয় ছিল এখানে, এক ধরনের যাত্রীরা অভিযোগ করেছেন যে তারা অনলাইনে টিকিট করতে গিয়ে কিছুটা ভোগান্তির মধ্যে পড়েছেন, কারণ তারা দীর্ঘদিন ধরে অভ্যস্ত হয়েছিলেন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে, সেটি কিন্তু গতকালকে থেকে যেহেতু অনলাইনে বিক্রি শুরু হয়েছে অনেকে পারেননি, অনেকে ভোগান্তির মধ্যে টিকিট করেছেন। আবার কেউ কেউ বলেছেন যে এই যে স্টেশনে এসে টিকিটের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড় করিয়ে থাকা, তারপরে টিকিট না পাওয়া, সেটি থেকে তারা কিছুটা মুক্তি পেয়েছেন, তারা অনলাইনে টিকিট করেছেন। ফলে একটা মিশ্র প্রতিক্রিয়া এখানে ছিল, কিন্তু যেটি হচ্ছে শেষ পর্যন্ত আজকে প্রায় 2 মাসের বেশি সময় পরে আবারও পশ্চিমাঞ্চল থেকে রেল চলাচল শুরু হলো। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে এখনও রেলের কর্মকর্তারা আছেন, তারা যেটি এখানে বলছেন যে আজকে থেকে ট্রেন চলাচল শুরু হলো এবং যে অর্ধেক যাত্রী নিয়ে, অর্থাৎ 900-র কিছু বেশি যাত্রী বনলতা এক্সপ্রেসে নেওয়ার কথা, কিন্তু সেখানে তারা অর্ধেক যাত্রী নিয়ে আজকে থেকে যাত্রা শুরু করলেন যাতে স্বাস্থ্যবিধি মেনে চলা যায়। আর এরপরে 3 তারিখ থেকে চলবে আরও কিছু ট্রেন যেগুলো হচ্ছে খুলনার উদ্দেশ্যে রওনা হবে। তুলে আমরা বলতে পারি যে সকালবেলা যে ট্রেনটি যাওয়ার কথা ছিল সেটি কিন্তু সময় মতো রাজশাহী থেকে ছেড়ে গেছে এবং সেটি গন্তব্যের উদ্দেশ্যে একেবারে পুরো সকাল 7টায় চলে গেছে। আমরা রেলের কর্তৃপক্ষের সঙ্গে যখন কথা বলেছি তারা যেটি বারবার করে বলছিলেন, তারা স্বাস্থ্যবিধি মেনে এখানে যাতে যাত্রীরা আসতে পারেন, বসতে পারেন, সে ব্যবস্থা এখানে করা হয়েছে। একেবারে স্টেশনের প্রবেশ মুখে 2টি জীবাণুনাশক টানেল বসানো হয়েছে, যে টানেল দিয়ে ভেতর দিয়ে যাত্রীদেরকে এখানে প্রবেশ করতে হয়েছে। তারপরে তারা এখানে এসে মাস্ক পরিহিত যারা যাত্রী ছিলেন প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে বাধ্য করা হয়েছে এবং মাস্ক যারা ছিল না তাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। এখানে মাস্কের ব্যবস্থাও রাখা হয়েছিল যাতে যাত্রীরা যারা প্রবেশ করবেন তারা যেন মাস্ক নিয়ে এখানে প্রবেশ করেন। তারপরে যারা যাত্রীরা এখানে উঠেছেন তারা ধীরে ধীরে এই গোলাকার বৃত্তাকার মধ্য দিয়েই তারা হচ্ছে এই যাত্রীদেরকে ট্রেনে উঠেছেন এবং ট্রেনটি সকাল ঠিক 7টায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। আমরা কিছুক্ষণ আগেও জেনেছি যে রেলওয়ের যারা এখানে মহাপরিচালক তিনিও এখানে এসেছিলেন, পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক যিনি মিহিরকান্তি গুহ, তিনিও এখানে এসেছেন এবং তিনি কিছুক্ষণ আগেও গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলেছিলেন। তিনি যেটি বলেছেন যে সরকারি যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মেনে এবং স্বাস্থ্যবিধি মেনে যাত্রীরা যাতে সেইভাবেই তারা ট্রেনটি চলাচল করতে চান। পর্যায়ক্রমে যদি সেইটি মেনটেন করা সম্ভব হয় তারপরে অন্যান্য যে রুটের ট্রেনগুলি আছে সেগুলি তারা চালু করতে চান। এই জন্য তিনি যাত্রীদের সহযোগিতা কামনা করেছেন। তিনি যেটি বলছেন যে এভাবে ধীরে ধীরে এই অঞ্চলে যে গণপরিবহনের যে ট্রেনের যে মানুষের যে চাহিদা আছে সেটিও শুরু হবে। আরেকটি বিষয় যেটি সেটি হলো যে আম পরিবহনের যে বিষয়টি আছে রাজশাহী থেকে ট্রেনে করে সেটিও তারা শুরু করতে চাচ্ছেন। রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকার উদ্দেশ্যে যে আম নিয়ে যে যারা ব্যবসায়ীরা পরিবহন করতে চান সেটিও তারা শুরু করতে চান। ফলে এই অঞ্চলের ট্রেনের যে এক চলাচলের যে দাবিটি ছিল মোটামুটি মানুষের, সেটি কিন্তু আজকে থেকে শুরু হলো এবং বলা যায় যে যাত্রীরা অনেকে খুশি হয়েছেন ট্রেন চলাচলের কারণে, কারণ বাসে অনেকে উঠছে না এবং করোনা ভাইরাস সংক্রমণের পর থেকে মানুষের যে গণপরিবহনের প্রতি একটা মানে অনাস্থায় একরকমের বলা যায়, কারণ বাসের প্রতি সেখান থেকে ট্রেন একটা ভালো ভূমিকা রাখবে এটি তারা প্রত্যাশা করছিলেন। তো যাত্রীরা যেহেতু এখন নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বললে হয়তো সরাসরি আমরা দর্শকদের দেখাতেও পারতাম যে কীভাবে তারা এই স্বাস্থ্যবিধি মেনে রয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে রেল চলাচল যেহেতু শুরু হলো
তো রেলের কিছু ঝুঁকি থাকে যে রেল লাইন ঠিক আছে কিনা, রেলপথটি ঠিক আছে কিনা, সেটিও কিন্তু ইতিমধ্যে রেলের যারা তারা দেখানোর ঠিক রাখার চেষ্টা করছেন এবং সেই কাজটিও আজকে থেকে শুরু হলো। তো বলা যায় যে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের আজকে থেকে বড়লতা এক্সপ্রেস ট্রেনের যাত্রার মধ্য দিয়ে রাজশাহী থেকে ঢাকার সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগটি আবারও চালু হলো এবং এই অঞ্চলের যারা যাত্রী আছেন তারা এখন থেকে আবারও ট্রেনে যাতায়াত শুরু করতে পারবেন। তো তুলি, এই ছিল রাজশাহী রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। তুলি। শাহেদ, আপনাকে ধন্যবাদ। এবার কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ শান্ত। শান্ত, কমলাপুর রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে? আমি এইমাত্র এসে রেল স্টেশনে দাঁড়ালাম। আপনি দেখছেন আমার পেছনে টিকিট কাউন্টার। আমি সরাসরি কাউন্টারটি দেখাই। এখানে কিছু যাত্রী এসেছেন, তারা শুনেছেন যে টিকিট বিক্রি হবে কিছুক্ষণের মধ্যে, তারা সেই হিসেবে এসেছেন। যদিও আমি তাদের সাথে কথা বলেছি, তারা এখন পর্যন্ত জানেন না যে আসলে টিকিটগুলো যে সব অনলাইনে বিক্রি হচ্ছে এবং অনলাইনে বিক্রি হওয়ার জন্য এখানে যে টিকিট বিক্রি হবে না, এইখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের অধিকাংশরাই এটা শোনার পরে কেউ ফেরত যাচ্ছেন, কেউ অপেক্ষা করছেন যে আরও অধিকতর নিশ্চিত হওয়ার জন্য যে টিকিট কি আসলে এখানে বিক্রি হবে কিনা। আর ট্রেন যাত্রা শুরুর কথা যেটা বললেন, যে এখনো কিন্তু আসলে যাত্রা শুরু হয়নি, স্টেশনটি খোলেনি। আপনি দেখবেন যে এখনো কমলাপুর রেল স্টেশন বন্ধই আছে, সেইভাবে ট্রেনের যাত্রা কিন্তু এখনো শুরু হয়নি। সে কারণে কোনো যাত্রীও সেভাবে দেখছি না। অনলাইন থেকে টিকিট কিনে কেউ এসেছেন এমনও কাউকে দেখছি না আমরা। তৌহিদ শান্ত, আপনাকে ধন্যবাদ। এদিকে সাধারণ ছুটি শেষে আজ থেকে খুলছে সরকারি অফিস আদালত। তবে সরকারি অফিসগুলোতে শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী উপস্থিত থাকবেন। শনিবার সন্ধ্যায় একথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে সরকারি অফিসের কর্মকাণ্ড চলবে। অসুস্থ, বয়স্ক এবং অন্তঃসত্ত্বা কর্মচারীরা অফিসে আসবেন না। প্রথম দিনে দপ্তর প্রধানের চাহিদা অনুযায়ী কর্মচারীরা উপস্থিত হবেন এবং পর্যায়ক্রমে বাড়ানো হবে তাদের উপস্থিতির সংখ্যা। এদিকে রোববার থেকে সরকারি বেসরকারি অফিস খুললেও আদালতের বিচারিক কার্যক্রম চলবে ভার্চুয়াল পদ্ধতিতে। সেটা অফিসের যিনি প্রধান তিনি সেটা নির্ধারণ করে দেবেন যে এই পর্যায়ে কাদের কাদের প্রয়োজন আছে। এমনও হতে পারে প্রথম দিনে হয়তো এমনও হতে পারে 20% অফিসার, পরে আস্তে আস্তে 25, 30, 40 বা 50। তবে আমরা তো অবশ্যই বলে দিচ্ছি যে আমরা আস্তে আস্তে অফিসগুলোকে খুলছি এবং প্রয়োজন অনুযায়ী আমরা সেটা করব। সরকারি, আধা সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সীমিত পরিসরে, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সেটাকে খোলা হবে। আমরা যখন অফিসে ঢুকবে সেখানে আপনার ব্লিচিং পাউডারের পানি সহ পাপোশের যে ব্যবস্থা সেটা রাখা হবে, পর্যাপ্ত সিঙ্ক থাকবে এবং সেখানে যেটা হাত ধোয়ার যে ব্যবস্থাগুলো থাকে সেটা থাকবে। করোনাকালের মধ্যে কাল থেকে বাস ভাড়া ৮০% বাড়ানোর প্রস্তাব করেছে বিআরটিএ। বাস মালিকদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। অর্ধেক যাত্রী বহন করতে বাস পরিচালনার খরচ মেটাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ। এদিকে সংকটের এ সময়ে সরকারের এমন সিদ্ধান্তে নতুন করে ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন সাধারণ যাত্রীরা। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। সংকটের কারণে গত ২৬ মার্চ থেকে গণপরিবহন চলাচলের ওপর বিধিনিষেধ জারি করে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর এক বৈঠকে অন্তর্জেলা চলাচল বাস মিনিবাসের ভাড়া শতকরা ৮০% বাড়ানোর সুপারিশ করা হয়। করোনায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বাসে মোট সিটের অর্ধেক যাত্রী বহন করবে। 50 সিট যদি হয় তাহলে 50% স্টেট, 50% প্যাসেঞ্জার ক্যারি করবে। 80% ভাড়া প্রতি প্যাসেঞ্জার, সাপোজ 20 জন যদি হয়, ওই 20 জনের উপরে 80% ভাড়া বৃদ্ধি হিসেবে নেওয়ার সুপারিশ করা হয়েছে।
তবে সরকারের এমন সিদ্ধান্তে আরও ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন সাধারণ যাত্রীরা। এটা আমরা ভালো চোখে দেখতেছি না, কোনো পরিমাণে যেভাবে ভাড়া বৃদ্ধি করতেছে সেক্ষেত্রে জনগণের জন্য খুবই খারাপ হবে। পরে এত টাকা আবদার না করে সীমিত পরিমাণে যেন করতে পারে, যেন একটা সামঞ্জস্যতা থাকতে পারে। মনে গেলে 100 টাকার ভাড়া 180 টাকা নিল, আমি সিঙ্গেল গেলাম, আমার সিটে আর নিল না। এটা যদি হয় তাহলে ঠিক আছে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু ওরা তো আবার দ্বিতীয়বার আবার উঠাবে। এদিকে বাস পরিচালনার খরচ মেটাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, করোনার পরে এই ভাড়া কার্যকর থাকবে না। দূরপাল্লার কাউন্টার বেসিস টিকিট বিক্রি হয়, সেক্ষেত্রে দূরপাল্লার গাড়িগুলোতে বেশি নেওয়ার কোনো সুযোগ থাকবে না বলে আমি মনে করি। সিটিতে যদি কোনো প্রকার অনিয়ম হয় তাহলে সেক্ষেত্রে বিআরটি এর পক্ষ থেকে এবং ডিএমপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই বিষয়ে সহযোগিতা করব। এদিকে ওই বৈঠক থেকে লঞ্চের ভাড়াও বাড়বে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কারিগরি কমিটি গঠনের কথা বলা হয়েছে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। উন্নত জীবনের খোঁজ আর মিলল না, উল্টো লাশ হয়ে ২৬ বাংলাদেশি শুয়ে আছে লিবিয়ার কোনো হিমঘরে। দেশের স্বজনদের আহাজারি আর মৃতদেহ ফিরিয়ে আনার দাবি মাদারীপুর আর কিশোরগঞ্জের বাতাস ভারী করছে। যে ২৬ বাংলাদেশি গুলিতে নিহত হয়েছেন তাদের মধ্যে ১১ জন মাদারীপুরের আর কিশোরগঞ্জের ৫ জন। একই পরিস্থিতি বাকি ১০ পরিবারেও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। নিষ্পাপ এই শিশুটি জানেই না তার প্রিয়জন আর এই পৃথিবীতে নেই। কান্নায় ভেঙে পড়া স্বজনদের শুধুই আক্ষেপ, কেন তারা ইতালি যাবার স্বপ্ন দেখেছিল। লিবিয়ায় মানব পাচারের শিকার হয়ে মৃত্যুবরণ করা বাংলাদেশিদের মধ্যে মাদারীপুরেরই ১১ জন, গুলিতে আহত আরও ৩ জন। সন্তানহারা স্বজনরা লাশ দ্রুত ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন, শাস্তিও চান দোষীদের। আমার বাবা, আমি এই দিন কোথায় গেলে দেব? আমি 10 লাখ টাকা দিন হয়েছে, আমি কোথায় দেবো? সব সুদের উপরে টাইম আমার বাবা। অনেক পরিবারের লোকজন জানেও না তাদের সন্তান আদৌ বেঁচে আছে কিনা। অনেকে আবার হত্যাকাণ্ডের খবর শুনেছে। মাদারীপুরের জেলা প্রশাসক স্থানীয় দোষীদের শাস্তির আশ্বাস দেন, সেই সাথে মৃতদেহ দেশে ফিরিয়ে আনার কথাও বলেন। আমি মনে করি আন্তর্জাতিকভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং বাংলাদেশের যে নাগরিকগণ এই মানব পাচারের সাথে জড়িত তাদের বিরুদ্ধেও আইনানুগভাবে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে শোকের ছায়া কিশোরগঞ্জের ভৈরবেও, কারণ লিবিয়ায় মানব পাচারকারীদের গুলিতে কিশোরগঞ্জের ভৈরবের ৫ জন মারা গেছে। গুরুতর আহত ৩ জন ত্রিপলি হাসপাতালে চিকিৎসাধীন। ২৭ তারিখ সন্ধ্যার দিকে, ঠিক আছে, আমরা একটা বয়স পাইছি যে আমরা মাইরা লাইতেছে, ঠিক আছে, তোমরা বাঁচাও। এই বাইরের থেকে গুলি করতে করতে আমরা সবাই মাইরা লাইতেছে। যদি বাচ্চাদের দেয় ওরা বাপ মারে করে আমরা দায় দেবে সাইরা দিত। স্থানীয় প্রশাসন আহত নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মন্ত্রণালয় হতে অবশ্যই হয়তো এই লাশগুলো আনার জন্য চেষ্টা করবে এবং আমাদের উপর থেকে যেভাবে ইনস্ট্রাকশন আসবে আমরা এদের পাশে সেভাবেই দাঁড়াবো। স্বজনদের দাবি, দালাল চক্রকে নির্মূল করতে না পারলে স্বপ্নের খোঁজে গিয়ে আত্মাহুতির ঘটনা ঘটতেই থাকবে। আশিকুর রহমান শ্রাবণ, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্বপ্নের ইউরোপে পাড়ি দিতে গিয়ে কিভাবে দালালের দ্বারা প্ররোচিত হয়ে ধাপে ধাপে লিবিয়ায় পৌঁছান তার বর্ণনা দিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অনুসন্ধানে উঠে এসেছে মানব পাচারকারী চক্রের আন্তর্জাতিক রুট সহ কয়েকজন দালালের নাম পরিচয়। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ অংশে পাচারকারীরাও এখনও সক্রিয়, আর লিবিয়া অংশে যুদ্ধাবস্থার কারণে খুনিদের আটক করা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা। আমার জীবনটা ভিক্ষা দাও, তুমি ভিক্ষা দাও। 12 লাখ টাকা না দিলে যে পিড়াইতেছে রিনা, তুমি যেভাবে ম্যানেজ করে 2-1 দিনের ভিতরে ম্যানেজ করে আমার এই নাম্বারে তুমি জানাই মনে। লিবিয়া থেকে নিখোঁজের 2 দিন আগে এভাবেই বাঁচার জন্য করুণ আকুতি জানিয়েছিলেন মাদারীপুর সদর উপজেলার কুনিয়ার মনির আকন। তার কথা শুনে পরিবারও দালালের দাবি করা 7 লাখ টাকা সংগ্রহের চেষ্টা করছিল, কিন্তু তার আগেই নিখোঁজ হন মনির। এরপর বৃহস্পতিবার 26 বাংলাদেশি হত্যার ঘটনা শুনে অজানা আতঙ্কে ভেঙে পড়েন মনি আকনের পরিবারের সদস্যরা। ঘটনার পরপরই গা ঢাকা দেয় স্থানীয় দালাল নূর হোসেন। তবে এই দালালের ভাই লিবিয়া থেকে মোবাইল ফোনে টাকা দাবির বিষয়টি স্বীকার করে। আমরা তো পাঠাইছি, কোনো অপরাধ না, যারাই ক্ষতি হয়েছে, যারাই আল্লাহ সবারই ভালো রাখুক, আর যারা তো যার হায়াত নাই চলে গেছে।
লিবিয়ায় খুন হওয়া বেশিরভাগের বাড়ি মাদারীপুর এবং কিশোরগঞ্জ জেলায়। কিভাবে দালাল চক্রের হাত ধরে ধাপে ধাপে লিবিয়ায় পৌঁছান তারা, তার তথ্য পাওয়া গেছে ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে। রেজাউল দালাল 4,20,000 টাকা নেছে, এরপরে সারানের বাবুদে 5 লাখ টাকা নেছে যে সারাইতে হবে, নাহলে ওরা বাঁচবে না। এই 5 লাখও দিছি, এরপরে সন্ধান পেয়েছে যে মারা গেছে। ইটালি নেওয়ার কথা বলে ওর কাছ থেকে 5 লক্ষ টাকা নিচ্ছে। 5 লক্ষ টাকা নেওয়ার পরে ওরে লিবিয়া নিয়ে একটা বন্দিশালায় আটকে রেখেছে। রাখার পরে ওরা মুক্তিপণ দাবি করছে। ওদের যে দালাল আছে, বড় দালাল, সেই গ্যাংয়ের কাছে ওরা বেচে দিয়েছে 10 লক্ষ টাকা। বেচে দেওয়ার পরে ওই যে মাফিয়াদের কাছে বেচছে। মাফিয়া কি করেছে, আমাদের ফোন করেছে যে তোমাদের বাড়ির লোক যদি চাও তাহলে 1 কোটি করে টাকা পাঠাও। নিহতদের পরিবারের সাথে কথা বলে এবং বিভিন্ন তথ্য উপাত্ত ঘেটে এই দালাল চক্রের বাংলাদেশ অংশের 2-1 জনের নামও পাওয়া গেছে। তাদের মধ্যে আছে বাগেরহাটের শামীম রেজা, কুমিল্লার শরীফ। এছাড়া মাদারীপুরের মিরাজ, আকরাম, শরীয়তপুরের রুবেল সহ আরও কিছু নাম উঠে এসেছে ভুক্তভোগীদের মুখে। জাতিসংঘ মানবাধিকার সংস্থা UNHCR, অভিবাসন নিয়ে কাজ করা IOM ও ব্রাকের বিভিন্ন গবেষণা বলছে বাংলাদেশ থেকে প্রথমে দুবাই, এরপর লিবিয়া হয়ে ইউরোপের দেশ ইতালি। বহু বছর ধরে এই রুটটি ব্যবহার করছে মানব পাচারকারীরা। UNHCR বলছে 2014 থেকে এবছর এপ্রিল পর্যন্ত প্রায় 20.5 লাখ মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করেছে। এর মধ্যে সাগরেই প্রাণ হারিয়েছে 19,000-এর উপরে, যার মধ্যে বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্য। ওখানে এখনো মিলিশিয়ার রাজত্ব, সুতরাং ওদের ধরে এনে পানিশমেন্ট দেওয়া এটা হয়তো কখন হবে আমরা ঠিক জানি না। আমরা গতবার যে পাচারকারীদের নাম ঠিকানা পেয়েছিলাম তাদের আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি, তারা তখন অনেকে অ্যারেস্ট করেছেন। আমরা আশা করেছিলাম তার প্রেক্ষিতে এই পাচার কিছুটা কমবে, তবে ভয় হচ্ছে যে এরা কিন্তু এখনো পাচারকারীরা এখনো সক্রিয় আছে। চলতি বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে আটক হয়েছেন অন্তত 693 জন বাংলাদেশি। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। মিলিশিয়ারা সরকারের অনুমতি ছাড়াই দাফন করে ফেলায় লিবিয়ার নিহত 26 বাংলাদেশি লাশ দেশে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। শনিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। জানান, ঘটনাস্থল এখনও মিলিশিয়া বাহিনীর দখলে, তাই জাতিসংঘ সমর্থিত লিবিয়া সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারেনি। যে 26 জন আমাদের লাশ ওখানে ছিল, সেগুলোকে তাদের সরকারের বিনা অনুমতিতে স্থানীয় মিলিশিয়ারা, যেহেতু জায়গা নাই ওগুলো মর্গে রাখার, এবং সেখানে নাকি লাশগুলো পচে যাচ্ছে, সেই জন্য তারা জোর করে তাদের কবর দিয়ে দিয়েছে। জুনের মধ্যে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের অর্থ চান ব্যবসায়ীরা। এই জন্য ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। দেশের বিশিষ্ট কয়েকজন ব্যবসায়ী বলেছেন, লকডাউন খুলে দেওয়ার পরও উৎপাদন স্বাভাবিক হবে না। বলছেন, লাভের আশা প্রত্যাশা নয়, তারা চায় শুধু ব্যবসা টিকিয়ে রাখতে। এছাড়া আগামী বাজেটে ব্যবসায়ীদের দিকে বিশেষ নজর দেওয়ার দাবি করছেন তারা। সুলতান আহমেদের রিপোর্ট। বিশ্বের অন্যতম বড় ব্যবসায়ী চীনের Alibaba.com-এর প্রতিষ্ঠাতা জ্যাক মা বলেছেন, 2020 সালটি হবে শুধুই বেঁচে থাকার। বেঁচে থাকতে পারলে এটাই হবে বড় ব্যবসায়িক সফলতা। তার কথা নাড়া দিয়েছে বিশ্বের বড় বড় ব্যবসায়ীদের। করোনাকালীন সময়ে লাভের আশা বাদ দিয়ে টিকে থাকার লড়াই করতে প্রস্তুত বাংলাদেশের ব্যবসায়ীরাও। জীবিকা বাঁচাতে রোববার থেকে খুলছে সরকারি বেসরকারি দপ্তর ও ব্যাংক। বর্তমান বাস্তবতায় লাভ নয়, সবাইকে নিয়ে শুধু টিকে থাকার তাগিদ ব্যবসায়ীদের। আমরা এখন প্রোডাকশন টার্গেট দেখছি না, সেলস টার্গেট দেখছি না, প্রফিটেবিলিটি দেখছি না। আমরা দেখছি কি করে ইকোনমিটাকে সচল করে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি। আগে যদি আমি 100 প্রোডাকশন করতাম, এখন আমার প্রোডাকশন 50 থেকে 60 হবে। এই ব্যবসায়ী নেতার মতে সরকারের সামর্থ্য কম, তাই খুব বেশি আশাও করা যাবে না। তবে ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে জুনের মধ্যে প্রণোদনার টাকা ছাড়ের দাবি জানান তিনি। আমরা চাই যে যা দিয়েছে সেটা জুন মাসের মধ্যে ইমপ্লিমেন্টেশন হয়ে যাক, এবং বেশিরভাগ প্রণোদনার টাকা কিন্তু ব্যাংকে চলেও গেছে। ব্যাংকগুলোকে অ্যাক্টিভ করতে হবে। আরেক ব্যবসায়ী নেতা মীর নাসিরের মতে অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোদমে শুরু করার কোনো বিকল্প নেই। আমি মনে করি এই পরিস্থিতিতে আমাদের কোনো বিকল্প ছিল না। তো এই মুহূর্তে অর্থনৈতিক কর্মকাণ্ড যদি শুরু না করা যায়, তাহলে যে বিপর্যয় আসবে সেটা রক্ষা করা আমাদের জন্য কষ্টকর হয়ে পড়বে।
ব্যবসায়ী নেতা কাজী আকরামও সরকারের পক্ষ থেকে আরও বেশি ব্যবসায়ী বান্ধব পদক্ষেপের প্রত্যাশা করেন। সবাই আশাবাদী, আমরাও আশাবাদী। ইনশাআল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য এখন পর্যন্ত যা হয়েছে তাতে হয়তো আমরা ঘুরে বেড়াতে পারবো, কিন্তু এরপরে আরো ক্ষতি হলে ঘুরে বেড়াতে পারবো কিনা। ব্যাংকের অবস্থা খুবই খারাপ, টাকা পয়সার লেনদেন নাই কিছু নাই, ডিপোজিট নাই, অ্যাডভান্স মানুষ ইন্ডাস্ট্রি করতেছে না, মেশিন আনতে পারছে না, র মেটেরিয়াল আনতে পারছে না। আসন্ন 2020-21 অর্থ বছরের বাজেট ব্যবসা বান্ধব হবে বলেও আশা করছেন তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবার বাজেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রাক বাজেট রিপোর্ট। করোনাকালীন এই বাজেটে কৃষিতে অগ্রাধিকারের কথা বলা হলেও এডিপির আকার অনুযায়ী মাত্র 4% বাড়ছে কৃষি খাতে বরাদ্দ। এছাড়াও ভর্তুকি হিসেবে থাকছে 9,000 কোটি টাকা। সংকট মোকাবেলায় যা পর্যাপ্ত বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। কৃষি অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, কৃষিতে ভর্তুকি ও বরাদ্দ যথেষ্ট থাকলেও তার গুণগত ব্যবহারের সক্ষমতা বাড়েনি। ডেটাবেজের অভাবে অনেক প্রান্তিক কৃষক বঞ্চিত হন ঋণ সুবিধা থেকেও। প্রাক বাজেট প্রতিবেদনে কৃষি বাজেট নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলেছে, বিশ্বে করোনা ভাইরাসের প্রভাবে বড় আকারের দুর্ভিক্ষ হতে পারে এবং এতে প্রায় 3 কোটি মানুষ অনাহারে প্রাণ হারাতে পারেন। করোনা মহামারীর এই যুদ্ধ শেষ না হলেও 11 জুন নিয়ম মেনে ঘোষিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় বাজেট 2020-21, যেখানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিকে দেয়া হচ্ছে বাড়তি অগ্রাধিকার। করোনাকালীন সংকট মোকাবেলায় আসছে বাজেটে 2,05,000 কোটি টাকার উন্নয়ন বরাদ্দ বা এডিপির চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার, যেখানে 4% বাড়িয়ে কৃষি খাতে বরাদ্দ দেয়া হয়েছে 8,000 কোটি টাকার কিছু বেশি, যা মোট বাজেটের মাত্র 1.5%। তবে আসছে বাজেটে খাদ্য ও কৃষিতে ভর্তুকি ও প্রণোদনা থাকছে প্রায় 15,500 কোটি, যা আগের বাজেটের চেয়ে বেড়েছে 19%। পর্যাপ্ত ওইভাবে আমি বলবো না, আমরা আরো নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করতে পারবো। আমরা সেগুলোর উপরে কাজ করছি, আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ইনশাআল্লাহ 4% না, এটা আরো বেশি হবে। কৃষি অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে, প্রতি বছর কৃষিতে বরাদ্দ বাড়লেও তার কার্যকর ব্যবহার নিশ্চিত করা যায় না। করোনার দীর্ঘমেয়াদী সংকট কাটিয়ে উঠতে কৃষকদের নগদ ভর্তুকি দেয়া ও বহু মন্ত্রণালয় ভিত্তিক সমন্বয় কমিটি গঠন সহ দিয়েছেন নানা তাগিদ। স্থায়ী ডাটাবেস থাকতে হবে, যেটাকে রেগুলার আপডেট করতে হবে, ফসল ভিত্তিক আপডেটের একটা ব্যবস্থা থাকতে হবে এবং যেটি খুব দ্রুত করা দরকার, এবং এই বাজেটে এর জন্য বরাদ্দ থাকা প্রয়োজন বলে আমি মনে করি। সর্বোচ্চ চেষ্টা আমাদের করতে হবে যেন আমরা সব ধরনের খাদ্য যতটুকু সম্ভব নিজেরাই উৎপাদন করি, এবং এটার জন্য যা যা সমর্থন প্রয়োজন সেটা আমাদেরকে যোগান দিতে হবে। তবে এডিপিতে উল্লেখ না থাকলেও আসছে বাজেটে আরও 2টি নতুন প্রকল্প যোগ হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। আরো 2টি কর্মসূচি আমাদের আছে, সম্পৃক্ত হয় নাই বা উল্লেখ হয় নাই, কিন্তু সেটা প্রক্রিয়াধীন আছে। 3,200 কোটি টাকার আমরা যান্ত্রিকরণের জন্য একটা প্রকল্প দিয়েছি, সেটি বাজেটে সম্পৃক্ত হবে। আসছে বাজেটে মন্ত্রণালয় ভিত্তিক সর্বোচ্চ বরাদ্দের তালিকায় শীর্ষ 10-এ নেই কৃষি। করোনার ভয়াল ছবলে অর্থনীতির সব খাত যখন বিপর্যস্ত, তখন কৃষিনির্ভর বাংলাদেশে কৃষিখাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। তাই আসছে বাজেট হবে সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ কৃষকের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার ক্ষেত্রে। কৃষি অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, কৃষি ব্যবস্থাপনা এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাড়তি নজর দিতে হবে আসছে বাজেটে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। মহামারী করোনায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের অপরাধকে মাথায় রেখে কাজ করছে। একই সাথে থানাগুলোকেও সাজানো হচ্ছে নতুনভাবে। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে। একক বাহিনী হিসেবে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত পুলিশ, যে কারণে পুলিশের এই হাসপাতালে এখন প্রায় সব রোগীর নামের পাশেই রয়েছে করোনা পজিটিভের চিহ্নটিও। আর প্রমাণ করেছে মানুষের সেবায় তাদের এগিয়ে আসার প্রচেষ্টাও। করোনা মহামারীতে অপরাধের সংখ্যা কমে গেলেও ভয়াবহতা এখনো কমেনি। অপরাধীরা বিভিন্ন সুযোগে করছে চুরি ও লুটতরাজ, ঘটছে খুনের ঘটনাও। পরিবর্তিত বাস্তবতার চিত্র মাথায় রাখছেন পুলিশ প্রধানও। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন, অপরাধ নিয়ন্ত্রণে গ্রহণ করা হচ্ছে আরও নতুন পরিকল্পনা। যেহেতু আমরা কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং করি, তার মাধ্যমে আমরা যাতে করে এই ধরনের অপরাধ না ঘটে সেজন্য আমরা চেষ্টা করছি। আর যদি এর বাইরে প্রলম্বিত হলে অন্য কোনো ট্রেন্ড দেখা দেয়, সেই ট্রেন্ড মোকাবেলার জন্য আমরা
প্রস্তুত আছি। এই সময় মানুষকে অপ্রয়োজনে ঘর থেকে বের না হবার আহ্বান জানান তিনি। পাশাপাশি কাজে গেলেও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ আইজিপির। পুলিশ একেবারে জনগণের সঙ্গে আষ্টে পৃষ্ঠে একসঙ্গে মিলে কাজ করে, দায়িত্ব পালন করে। আর এক্ষেত্রে আমি মনে করি যে নাগরিকদের একটা বিশাল ভূমিকা আছে সচেতন থাকার ক্ষেত্রে, সুরক্ষা বিধি মেনে চলার ক্ষেত্রে, স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে। একই সাথে থানাগুলোকেও একটু ভিন্নভাবে সাজানোর পরিকল্পনা তার। প্রতি মুহূর্তেই থানাগুলোকে যে উদ্ভূত পরিস্থিতি বা উদ্ভূত সমস্যার নিরিখে প্রতি মুহূর্তে আমাদের থানাগুলোকে এবং ইউনিটগুলোকে আমরা সচেতন করছি। যখনই যে চ্যালেঞ্জ দেখা দিচ্ছে সে অনুযায়ী আমরা তৎপর রয়েছে এবং আমাদের থানা এবং সকল ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যেসব পেশার মানুষ সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, পুলিশ বাহিনী তাদের মধ্যে অন্যতম। বাহিনীর প্রধান বলছেন, করোনাকালে ও বিপদে পুলিশের দ্বারস্থ হচ্ছেন মানুষ, তাই আসামিদের উপর নজরদারি রাখতে সবসময় সতর্ক রয়েছে পুলিশ। পুলিশ বাহিনী কিভাবে মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সময় হলো একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সকাল 7টা সংবাদ। এসএসসি ও সমমানে ফল প্রকাশিত হবে আজ। তবে করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে গিয়ে ফল জানার সুযোগ নেই। শিক্ষার্থীরা প্রাক নিবন্ধন, SMS এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, এই 3 উপায়ে ফল জানতে পারবে। অন্যান্য বারের চেয়ে একটু আগে ভাগে 11টার পর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে ফল জানতে পারবেন। তবে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের জন্য ফল প্রকাশের পরদিন সোমবার স্কুলে ফলাফল পাঠানো হবে। গতকাল শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি ও সমমানের পরীক্ষা 2020-এর ফলাফল আজ সকাল 10টায় প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। বেলা 11টায় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। করোনা মহামারীর কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় গণমাধ্যম কর্মীদের সংবাদ সম্মেলনের স্থানে না আসার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া প্রায় 20 লাখ শিক্ষার্থীদের মধ্যে গতকাল দুপুর 2টা পর্যন্ত 11,33,331 জন শিক্ষার্থীর ফলাফল পেতে প্রাক নিবন্ধন করেছে। করোনা পরীক্ষার কিটের মজুদ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেশে এখন কিটের মজুদ কত আছে আর কতদিন চলবে তা স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য অধিদপ্তরের কেউ পরিষ্কার করে জানাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র বলছে, দেশে এখন কিটের যে মজুদ রয়েছে তা দিয়ে আগামী অল্প কয়েকদিন চলতে পারে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। বর্তমানে দেশের 50টি ল্যাবে করোনা শনাক্তকরণের পরীক্ষা হচ্ছে। পরীক্ষার কেন্দ্র ও সক্ষমতা বাড়লেও পরীক্ষার সংখ্যা সেভাবে বাড়েনি। দৈনিক গড়ে এখন 8 থেকে 10,000 করোনা পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা বাড়াতে গেলে শনাক্তকরণ কিটের মজুদ বাড়াতে হবে, কিন্তু এখন কিটের মজুদ কত আছে সেটাও স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয় আর জানাচ্ছেন না। ফলে কিটের মজুদ নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। সবশেষ 11 এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে কিটের মজুদের কথা জানিয়েছিল। এরপর আর নিয়মিত সংবাদ বুলেটিনে বা বিজ্ঞপ্তিতে কিটের মজুদ জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর। এক্সাক্ট ফিগারটা বলতে পারবো না, এটা আপনার সারা দেশে একটু ছড়ানো ছিটানো ভাবে স্টক আছে, সবার কাছে তো পৌঁছে গিয়েছে। ওটা টোটাল স্টক না নিয়ে কেউ হঠাৎ করে আজকের মজুদ বলতে পারবে না। এতটুকু বলতে পারি যে কিটের সংকট আদৌ নাই। স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, মজুদকৃত কিট কয়েকদিন চলতে পারে। যদি এই সময়ের মধ্যে কিট আমদানি না করা হয় তবে করোনা পরীক্ষায় কিট সংকট দেখা দিতে পারে। কিটের মজুদ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের কাছে জানতে চাইলে কোনো কথা বলতে রাজি হননি, বরং কিটের সংখ্যা না জানিয়ে ফোন কেটে দেন। মজুদ কত আছে আর এই কিট মজুদকৃত কিট কতদিন চলবে আগামীতে, সেই বিষয়ে আমি আপনাকে এখন কোনো তথ্যই দিব না। আমরা যা পরীক্ষা করেছি প্রত্যেকদিন, আমরা এই পর্যন্ত কত পরীক্ষা করেছি সেটা তো বলাই হচ্ছে। এখন পর্যন্ত সারা দেশে 2,97,054টি নমুনা পরীক্ষা করা হয়েছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। এবারে করোনার বৈশ্বিক পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনার প্রকোপ বাড়ছে। গেল 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক 1,23,000-এর বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে, আর একদিনে মৃত্যু হয়েছে 4,000-এর বেশি মানুষের। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19-এ মোট মৃতের সংখ্যা 3,70,000 ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 61,50,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে মৃত্যু। একদিনে মারা গেছে 1,000-এর বেশি মানুষ। 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 22,500-এর বেশি। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,05,500। ব্রাজিলের করোনা পরিস্থিতিও ভয়াবহ। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে প্রায় 950 মানুষের।
সংক্রমিত হয়েছে 30,000-এর বেশি। এ নিয়ে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে মোট মৃতের সংখ্যা 29,000-এ গড়াচ্ছে। রাশিয়ার অবস্থাও বেহাল। দেশটিতে আবারও 24 ঘন্টায় প্রায় 9,000 মানুষ কোভিড-19-এ আক্রান্ত হয়েছে। গেল 24 ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে 181 জনের। যুক্তরাজ্যের করোনা পরিস্থিতিও নাকাল। একদিনে আবারও দেশটিতে 200-র বেশি মানুষের প্রাণহানি হয়েছে। তবে ইউরোপের আরেক দেশ স্পেনের করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। এদিকে ইরানে গেল একদিনে 2,000-এর বেশি মানুষ করোনায় সংক্রমিত হলেও মসজিদে নামাজ শুরুর ঘোষণা দিয়েছে রুহানি সরকার। আর ভারতের মরণঘাতী এই ভাইরাসটি যেন ক্রমেই জেঁকে বসছে। গেল একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে 8,500 মানুষের। মৃত্যু হয়েছে 200-র বেশি। তবে এত মানুষের মৃত্যু আর আক্রান্তের সাথে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন 27,30,000 মানুষ। এবারে অন্যান্য প্রসঙ্গ। গেল 2 মাসেও চালু হয়নি বেনাপোল স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় পণ্য আমদানি রপ্তানিতে বাধা দেয় ভারতের বনগাঁর স্থানীয় বাসিন্দারা। এ কারণে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে পণ্য বোঝায় 5,000-এর বেশি ট্রাক। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরা। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 1.5 মাস বন্ধ থাকার পর 29 এপ্রিল ভারতের 24 পরগনার জেলা ম্যাজিস্ট্রেট অফিস আদেশের মাধ্যমে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হওয়ার 3য় দিনের মাথায় ফের তা বন্ধ করে দেয় পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। ভারতের পশ্চিমবাংলা রাজ্য সরকারের সমর্থকদের দাবি, ভারত থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি হলে ওই ট্রাকের মাধ্যমে বাংলাদেশ থেকে করোনা ভাইরাস ছড়াতে পারে। এজন্য ফের আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। এসব পণ্যের বেশিরভাগ শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামাল, কেমিক্যাল ও খাদ্যদ্রব্য। এ অবস্থায় আর্থিক ক্ষতির আশঙ্কায় আমদানিকারক ও ব্যবসায়ী নেতারা। গুণগত মানও নষ্ট হয়ে যাচ্ছে, আবার এদিকে ব্যবসায়ীদের অনেক এলসির টাকাও চলে গেছে, তারা মাল পাচ্ছে না, ড্যামারেজ হচ্ছে। বেনাপোল থেকে যশোরে ব্যাপক করোনা সংক্রমিত হয়েছে এবং শত শত লোক মারা গেছে। একটা ভুয়া তথ্য তারা দিয়ে এই একটা সিন ক্রিয়েট করে। ভারতীয় কর্তৃপক্ষ বারবার আশ্বাস দেওয়ার পরেও কোনো পদক্ষেপ না নেয় হতাশ সংশ্লিষ্টরা। কোনো কারণে যদি স্টেশন বন্ধ থাকে বা ট্রাক ঢোকা বন্ধ থাকে, সেটার একটা নীতিমালা থাকা দরকার। এবং কোন একজন ব্যক্তি বা কোনো কয়েকজন ব্যক্তির ইচ্ছায় একটা 35,000 টাকা বাণিজ্যের একটা পোর্ট পরিচালিত হবে, এটা কোনোভাবে কাম না। এর একটা সুনির্দিষ্ট নীতিমালা খুব কেন্দ্রীয় সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটে, এটাও খুব মর্মান্তিক। আমরা চাচ্ছি যে 2 দেশের সরকার মিলে বেনাপোলে একটা স্মুথ ট্রেড এনভায়রনমেন্ট তৈরি করে। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতি বছর প্রায় 60,000 কোটি টাকার পণ্য ভারত থেকে আমদানি করে ব্যবসায়ীরা, যা থেকে সরকারের রাজস্ব আয় হয় প্রায় 5,000 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম বন্দরে আবারও সৃষ্টি হয়েছে ভয়াবহ কন্টেইনার ও জাহাজ জট। করোনা ভাইরাস, ঘূর্ণিঝড় আম্পান, ঈদের ছুটি সব মিলে একের পর এক দুর্যোগ যেন পিছু ছাড়ছে না বন্দরের। এই অবস্থায় 2 মাসেরও বেশি সময় ধরে ইয়ার্ডে কন্টেইনার আর বহিনোঙ্গরে জাহাজের জট লেগেই রয়েছে। বন্দর কর্তৃপক্ষ বলছে এই সমস্যার সমাধানে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সংক্রমণ রোধে গেল 25 মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে তা কয়েক ধাপে বৃদ্ধি পায়। এ সময় বেশিরভাগ কলকারখানা বন্ধ থাকায় আমদানি পণ্য বোঝাই কন্টেইনারের স্তূপ সৃষ্টি হয় বন্দরের ইয়ার্ডগুলোতে। পরে সীমিত পরিসরে কলকারখানা চালু এবং সরকারের নানামুখী উদ্যোগে গতি ফেরে কন্টেইনার ডেলিভারিতে। আবার ঘূর্ণিঝড় আম্পানের কারণে গেল 19 মে থেকে 21 মে পর্যন্ত বন্ধ করা হয় বন্দরের অপারেশন কার্যক্রম। এরপরে শুরু হয় ঈদের ছুটি। এ অবস্থায় ব্যবসায়ীরা কন্টেইনার খালাস করতে না পারায় বন্দরের সৃষ্টি হয়েছে জট। সমস্যা সমাধানে ব্যবসায়ীদের দ্রুত আমদানি পণ্য খালাসের তাগিদ দিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরে বর্তমান লাইং অবস্থা 45,000-এর মতো। আমরা সকল আমদানিকারক, রপ্তানিকারক এবং বিজিএমই, বিকেএমইকে অনুরোধ করেছি এই সময়টা যেন ওনারা কাজে লাগায়, তাদের মালামালগুলো দ্রুত ডেলিভারি নিয়ে যায়। রোববার থেকে সব অফিস খুলে যাওয়ার পর এই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। এখানে তো আসলে ওই যে 30 তারিখ পর্যন্ত বন্দর, এখানে আপনার ডেমারেজ চার্জ মকুব করে দিচ্ছে। লকডাউন যদি উইথড্র হয়ে যায় তখন চার্জ আবার আরোপিত হবে। এখানে এটা ডেলিভারি না নেওয়ার কোনো কারণ কিন্তু আমরা ব্যবসায়ীরা দেখতেছি। ব্যবসায়ী নেতারা বলছেন, দুর্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতার কারণে সংকট আরও দীর্ঘায়িত হচ্ছে। অফ ডক, শিপিং এজেন্ট, আমদানিকারক,
আমাদের এনভিআর কাস্টম কর্তৃপক্ষ সবার মাধ্যমে একটা সমন্বয় সৃষ্টি করে এই যে সমস্যাগুলোর কথা বলছেন এই সমস্যাগুলোর সমাধানযোগ্য। দেশের অর্থনীতি সচল রাখতে অফডক থেকেও আমদানিকারকদের দ্রুত কন্টেইনার সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইম্পোর্টারদের ডেলিভারি নিতে হবে, যদি ওনারা এটাকে গোডাউন হিসাবে ব্যবহার করে তাহলে এই চট্টগ্রাম বন্দর বন্ধ হয়ে যাবে। চট্টগ্রাম বন্দরের অফডকে রয়েছে 50,000-এরও বেশি কন্টেইনার আর বহির্নোঙরে অপেক্ষা করছে 20টিরও বেশি জাহাজ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জয়পুরহাটে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গেল কয়েকদিনের ঝড়ে বেশিরভাগ জমিরই পাকা ধান পানিতে তলিয়ে গেছে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কায় কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে 2 থেকে 3 দিনের মধ্যে জমির পানি নেমে গেলে ধানের ক্ষতি হবে না। আলমগীর চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় জয়পুরহাটে এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ঝড় ও শিলাবৃষ্টিতে বেশিরভাগ জমির ধান গাছ হেলে পড়েছে, ঝরে পড়েছে পাকা ধান। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। কৃষকরা জানান, ধান কাটার আগ মুহূর্তে কয়েক দফা ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে অধিকাংশ জমির ধানই ডুবে আছে পানিতে। এই অবস্থায় লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। বৃষ্টির কারণে একবার ধান বৃহৎ সুতে ট্যাগ ধরে একবার মই দেওয়ার মতো হয়ে গেছে। ধানে অনেক ক্ষতি হয়ে গেছে, ধান ঝরে পড়ে গেছে। মাঠের দিকে তাকাইলে কোনো কৃষক কোনো ধান পাবে না, শুধু খের খারাপ হয়েছে, খের। 2 থেকে 3 দিনের মধ্যে জমির পানি নেমে গেলে ধানের ক্ষতি হবে না, এমন দাবি কৃষি কর্মকর্তাদের। কৃষকরা যদি এটা 2-3 দিনের মধ্যে কেটে ফেলে তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু এই অবস্থা যদি আরো বেশি দিন বিরাজ করে সেক্ষেত্রে কৃষকদের কিছু ক্ষতি হবে। জয়পুরহাটে এবছর ৬৯,৪25 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। প্রতি হেক্টরে গড়ে 6 মেট্রিক টনেরও বেশি ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বাগেরহাটের রামপাল উপজেলার রমজাই গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছে এখানকার 2 শতাধিক পরিবার। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে মাছের ঘের। এই অবস্থায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন স্থানীয়রা। শেখ আহসানুল করিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে রামপাল উপজেলার রমজাই গ্রাম। আম্পান আঘাত হানার 10 দিন পেরিয়ে গেলেও এখনও পানির নিচে এই গ্রাম। ঝড় ও অতিবৃষ্টিতে গ্রীষ্মকালীন সবজি, আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 2150 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ভেসে গেছে 50টিরও বেশি মাছের ঘের। ক্ষতিগ্রস্তরা জানান, ঝড়, অতিবৃষ্টি, বাতাসে সবজি ও মাছ সবকিছুরই ক্ষতি হয়েছে। করোনার কারণে এমনিতেই ভালো দাম মিলছিল না, তার উপর এই দুর্যোগে সব শেষ হয়েছে কৃষকদের। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করলেও এখনো পাননি কোনো ত্রাণ সহায়তা। পানিতে বন্যায় সবকিছু বাসা নিয়ে গেছে। এই 1 সপ্তাহ পানিতে আমরা বুড়তেছি, আমরা বাসতেছি। সব চলে গেছে বন্যায়, কিছু খাতি পাচ্ছি না, ভাত পানি না খেয়ে বসে থাকছি। কোনো সহযোগিতা করেনি কেউ, কোনো ত্রাণও দিনে আমাকে। তবে ক্ষতিগ্রস্তদের দ্রুতই সরকারি সহায়তা দেওয়া হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। উভয় সহযোগিতার মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত জায়গাটি সারাই করার জন্য আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, প্রকল্প গ্রহণ করেছি এবং ইতিমধ্যে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝেও উপজেলা প্রশাসন থেকে আমরা ত্রাণ বিতরণ করেছি। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বাগেরহাটে 300 মিটার বেড়িবাঁধ সম্পূর্ণ এবং 8 কিলোমিটার বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরেকটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সকাল 7টার সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনা মহামারী বিশ্ব অর্থনীতিতে বেশ বড় ধরনের প্রভাব ফেলেছে। চিলিতে 9% বেশি মানুষ কর্মহীন হয়ে পড়ায় অনেকেই ভবিষ্যৎ নিয়ে হতাশায় ভুগতে শুরু করেছে। তবে লকডাউন তুলে দেওয়াতে অনেক দেশেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। পর্যটন নির্ভর ফ্রান্সের গ্রীষ্মকালীন বাণিজ্যও চাঙ্গা হতে শুরু করেছে। একইভাবে চীনকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের পর শুক্রবার মার্কিন স্টক মার্কেটের সূচক বেশ উচ্চ পর্যায়ে গিয়ে তাদের দিন সমাপ্ত করেছে। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট।
কোভিড-19-এর প্রাদুর্ভাব এড়াতে দেশে দেশে জারি করা লকডাউনের প্রভাবে প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এরই মধ্যে মেক্সিকোতে 1.5 লাখ এবং ল্যাটিন আমেরিকার আরেক দেশ চিলিতেও অন্তত 9% মানুষ বেকারত্বের শিকার হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। তবে দেশের জনগণের হতাশা কাটাতে অর্থনীতিতে ভারসাম্য আনতে এরই মধ্যে $1,700 কোটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা দিয়েছে চিলি সরকার। তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে ইউরোপে। লকডাউন তুলে দেওয়ার পর ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে অনেক দেশ। পর্যটন নির্ভর ফ্রান্স চলতি বছর ব্যাপক ক্ষতির সম্মুখীন হলেও এবছরের গ্রীষ্মেই পর্যটন শিল্পকে বাঁচানোর চেষ্টা করছে। এরই মধ্যে বিভিন্ন সৈকতের রেস্তোরাঁ, বার ও ক্যাফে খুলে দেওয়া হয়েছে। এছাড়া বিখ্যাত জার্মান গাড়ি নির্মাতা কোম্পানি ভক্সওয়াগন করোনা মহামারীর কারণে দীর্ঘ বিরতি দিয়ে আর্জেন্টিনায় তাদের গাড়ি প্রস্তুত কার্যক্রম আবারও শুরু করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হংকংয়ে জারিকৃত চীনের সুরক্ষা আইনের কারণে যুক্তরাষ্ট্র ভ্রমণ ও বাণিজ্য সুবিধা দেবে না বলে জানিয়েছেন। এই আইনটির প্রতিক্রিয়ায় চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়ার পরই মার্কিন স্টক মার্কেটের সূচক বাড়তে শুরু করেছে। শুক্রবার বেশ উচ্চ পর্যায়ে শেয়ার বাজারের বেশিরভাগ সূচকের দিন শেষ হয়েছে। নাহিদ সিহান, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। গান নয়, বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্যের সুবাদে আলোচনা থাকাতেই যেন বেশি পছন্দ উঠতি সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলের। কখনো সঙ্গীতের কিংবদন্তিদের গান শেখাতে চেয়ে, আবার কখনো ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে কটু মন্তব্য করে। সম্প্রতি র্যাপ 2 এর কার্যালয়ে ডেকে নোবেলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান সব কিছুই ছিল তার গানের মার্কেটিং পলিসি। নোবেলের এমন কাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে চটেছেন নবীন প্রবীণ অনেক শিল্পী। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। এখন পর্যন্ত আলোচনায় আসার মতো নেই নিজের কোনো মৌলিক গান। জেমস আয়ুব বাচ্চুর মতো কিংবদন্তিদের গান গেয়ে তিনি ভারতের রিয়েলিটি শো থেকে লাইমলাইটে। মাইনুল আহসান নোবেল কখনো নিজের ঢাক পেটানো, কখনো কিংবদন্তি শিল্পীদের নিয়ে বিতর্কিত মন্তব্য, আবার কখনো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটু কথায় ফেসবুকে আক্রমণ করে যেন আলোচনায় থাকতে বেশি পছন্দ তার। লিজেন্ডদের নিয়ে এমন মন্তব্যের পর অনেকেই নোবেলের ফেসবুক হ্যাক হয়েছে ভাবলেও আবারও লাইভে এসে জানান হ্যাক হয়নি আইডি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অশালীন মন্তব্য করতেও ছাড়েননি নোবেল। এর জেরে মামলাও হয়েছে নোবেলের বিরুদ্ধে, পরে অবশ্য ক্ষমাও চান তিনি। নোবেলের এসব কাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে চটেছেন নবীন প্রবীণ শিল্পীরা। নোবেলকে বয়কট করার কথাও বলেছেন অনেকে। আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। সম্প্রতি র্যাপ 2 এর কার্যালয়ে ডেকে নোবেলকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানান এ সবই তার গানের মার্কেটিং পলিসি। আমরা তাকে ডেকেছিলাম, ডেকে এসে আমাদের কাছে স্বীকার করেছে যে আমার ভুল হয়েছে। সে নাকি তার কোন আপকামিং সং তামাশার প্রচারণার জন্য নাকি এই ধরনের বিরূপ মন্তব্য করেছে। এটি তার ব্যাখ্যা আর কি, উনি সেটা বলেছেন। পরবর্তীতে একটি ভিডিও আপলোড করে সেটি পরবর্তীতে এই ধরনের কোনো রকম বিরূপ মন্তব্য করলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। র্যাব কার্যালয় থেকে গিয়ে ফেসবুক লাইভে এসে নিজের এমন বাড়াবাড়ির জন্য ক্ষমা চান নোবেল। সম্পূর্ণরূপে আমি আমার যা করেছি সম্পূর্ণরূপে আমি আমার গানের প্রমোশনের জন্য করেছিলাম। এর আগেও বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন এই উঠতি গায়ক। জাতীয় সঙ্গীত নিয়ে বিরূপ মন্তব্য করেও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এখন এ পর্যন্ত সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।